আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। অর্থাৎ আমরা এক্সেল ব্যবহার করে কীভাবে একজন ক্লায়েন্টের অথবা কাস্টমারের ব্যাংক স্টেটমেন্ট রেডি করব, অর্থাৎ একটা স্টেটমেন্ট তৈরি করব, সেটি আমরা দেখব। ধরেন আপনি একটা ব্যাংকে কাজ করতেছেন, তখন আপনাকে এক্সেল ব্যবহার করে আপনার থেকে কাস্টমারদের অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করতে হচ্ছে। ডিপোজিট উইথড্র কখন হচ্ছে, ডিপোজিট কখন হচ্ছে, টোটাল ব্যালেন্স কত, উইথড্র হওয়ার পরে ব্যালেন্স কত, তো কোন তারিখে কত টাকা জমা দিয়েছে, এই জিনিসগুলো স্টেটমেন্টগুলো আপনার থেকে স্টোর করে রাখতে হচ্ছে অথবা আপনার থেকে ক্যালকুলেশন করে রাখতে হচ্ছে। তখন আপনি কীভাবে করবেন সেটি আমরা দেখব। তো চলুন শুরু করি। আমরা এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস যে আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোর। তো আমরা এখান থেকে আমরা জাস্ট এখানে দেখেন, আমরা এখানে শিট, এগুলোকে আমরা কী বলেছি, শিট রো, অর্থাৎ শিট অ্যাড্রেস। এখানে শিট রোটা টোটাল শিট কয়টি আছে সেটা আমরা দেখতে পাবো। সো আমরা এটা একটু ডিলিট করে দিই, ডিলেট ওকে, আমি ডিলিট করতে চাচ্ছি। এখন দেখেন এই শিটে আমি রিনেম করতে চাচ্ছি। এই রিনেমটা কীভাবে করবো সেটা হচ্ছে রিনেমে রাইট বাটন ক্লিক করবো ট্যাবের উপর, তারপর রিনেমে ক্লিক করব, তারপর এখানে কি দিব, বেসিক ক্যালকুলেশন, মানে আমরা বেসিক ক্যালকুলেশন করেছি সেটি। এরপর আমরা একটা শিট নিলাম, এই শিটের মধ্যে আমরা রিনেম করে আমরা রাইট বাটন ক্লিক করলাম, এরপর রিনেম, এখানে আমরা দিলাম ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরে আমরা একটু জুম করলাম। কীভাবে জুম করবো, কন্ট্রোল প্রেস করে দেন মাউসের হুইল, অর্থাৎ নাহলে আমরা যে মাউস স্ক্রল বার বলি, বাটন বলি, সেটাকে হুইল বলে। WHEEL হুইল। এই হুইলের তো চাকা, এই যে এটাকে আমরা কী করবো, আপ ডাউন করলে এটা বড় ছোটো হবে। এখন আমরা ব্যাংক স্টেটমেন্টটা করার জন্য আমরা প্রথমে আমরা টেবিলটাকে সাজিয়ে নিব, অর্থাৎ আমাদের যে কন্টেন্টগুলো থাকবে, কোন কলামে কী কী থাকবে সেটাগুলো একটু সাজিয়ে নেবে। সেটার জন্য আমরা বরাবরের মতো কী করবো, সিলেক্ট করে আমরা একটা মার্চ করে নেব। এই সেলগুলোকে আমি মার্চ করতে চাচ্ছি। কীভাবে মার্চ করবো, এই যে মার্চ অ্যান্ড সেন্টার, তো আমরা এখানে লিখতে চাচ্ছি, মনে করেন আইডিবি ব্যাংক। এখন মনে করেন আপনার নাম, আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেটা মনে করেন ধরেন ক্লায়েন্টের অ্যাকাউন্টের নাম হচ্ছে এই যে দেখেন, আমি একটা সেলে এই নিচে এসে এন্টার দিতে চাচ্ছি, অর্থাৎ নিচে কিছু লিখতে চাচ্ছি। তা আপনারা হয়তো অনেকে লিখতে চেয়েছেন বাট পারতেছেন না, তখন কি করবেন, দেখেন আমি এন্টার দেওয়ার সাথে সাথে সে কিন্তু আরেকটা সেলে নিয়ে গেল, নিচের সেলে নিয়ে আসলো। কিন্তু আসলে কি এটা রাইট না? এক্সেলের মধ্যে এন্টার দিলে কিন্তু আমরা বলেছি এক একটা সেল নিচে যাবে, অর্থাৎ আপনি যদি এন্টার দিবেন, দেখেন আমি এন্টার দিচ্ছি, সে নিচে যাচ্ছে। শিফট এন্টার দিলে সে শিফট হোল্ড করে উপরের দিকে যাবে। কিন্তু আপনার যদি কী করতে হয়, এখানে লিখতে হয়, এই যে একটা সেলের মধ্যে মাল্টিপল লাইনে লিখতে হয়, তখন কিন্তু আপনি এই সুবিধা লিখতে পারতেছেন না। এখন কী করবেন, অল্টার এন্টার দিবেন। কী দিবেন, কিবোর্ডে দেখেন স্পেস বাটনের পাশে একটা অল্টার, এই বাটনটি হোল্ড করে, অর্থাৎ প্রেস করে দেন এন্টার দিবেন, অল্টার প্লাস এন্টার। এরপরে আপনি দেখেন, ধরেন আপনার অ্যাকাউন্টের নাম হচ্ছে আইসিটি বাংলাদেশ, এন্টার দিলাম। এখন আমি এটাকে মিডলে নিয়ে যেতে যাচ্ছি। আচ্ছা, এটা বোল্ড করলাম, কালার করি, ওকে, একটু বোল্ড করলাম। আচ্ছা, এরপর আমরা যেটি করবো সেটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার, CCSN, অর্থাৎ সিরিয়াল নাম্বার। এটা শর্ট ফর্ম হচ্ছে কি, সিরিয়াল নাম্বার। SN এর শর্ট ফর্ম, লং ফর্ম কি, সিরিয়াল নাম্বার। আচ্ছা, 1 2 সেম আমরা ফিলটা করে দিব, অটোমেটিক ফিল করে নিক সে। 1 2 দিয়ে কী করবো, এখান থেকে ছোটো প্লাসটা ধরে দেন কী করবো, আমরা এগুলো আগের ভিডিওতে দেখেছি কীভাবে করতে হয়। সো 10 পর্যন্ত। এরপর আমরা কী করব, তাহলে কী থাকতে পারে একজন কাস্টমারে, আর নেম, ধরেন নেমটা আমরা তো অ্যাকাউন্ট নেমটা এখানে দিয়েছি। সো এরপর কী থাকবে, এরপর থাকবে হচ্ছে ডেট, অর্থাৎ কোন ডেটে সে লেনদেনটা করতেছে, ট্রানজ্যাকশন করতেছে, সেটা আমরা দেখতে পাবো। তাহলে ডেট দিলাম। দেন এরপর কী থাকবে, ডিপোজিট, সে কতটুকু ডিপোজিট করবে, ডিপোজিট অ্যামাউন্ট, অথবা আমরা ব্যালেন্স দিলাম। ব্যালেন্স যেহেতু অনেক বড় না কলামটা, কন্টেন্টটা, তাহলে ডাবল ক্লিক করে দিলাম, বড় হয়ে গেল। এরপরে কী হবে, উইথড্র ব্যালেন্স, কী হবে, ব্যালেন্স। তাহলে আমরা কী করব, জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে কলামটার উইথটা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটি থাকবে সেটি হচ্ছে কি, উইথড্র ব্যালেন্স, সে উইথড্র করলো, তারপরে অথবা ডিপোজিট করলো,
সব কিছুর পরে আমরা একটা কী দেখতে পাই, ব্যালেন্স দেখতে পাই, অর্থাৎ ওই কাস্টমারের গ্রাহকের টোটাল ব্যালেন্সটা আমরা দেখতে পাই, সেটা এখানে আমরা রাখবো। তার মানে এই জিনিসটা নিয়েও কিন্তু আমরা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করতে পারি। আচ্ছা, এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি তৈরি করলাম, তাহলে আমরা লিখলাম, কিন্তু আমাদের এখানে ধরেন এই আইসিটি বাংলাদেশ, এখানে দেখেন জেনারেল, এখন আমি এখানে ডেট লিখেছি, আমি এখানে ডেট করে দেবো। কীভাবে করবো, এই যে ডেট, শর্ট ডেট করে দিচ্ছি, করে দিলাম। এখন দেখেন আইসিটি বাংলাদেশ, মনে করেন 1 তারিখ 2 মাস 2022 অ্যাকাউন্ট খুলেছে আইডিবি ব্যাংকে। তাহলে আমি এখানে এই ডেটটা লিখে দিচ্ছি। এই যে দেখেন কীভাবে দেখবেন ডেট কীভাবে লিখবেন, অর্থাৎ কোন ফরম্যাটে লিখবেন। ডেটের বিভিন্ন রকম ফরম্যাট আছে, আগে মান্থ থাকে, তারপর ডে থাকে, তারপর ইয়ার থাকে, তারপর আরেক সময় আগে ইয়ার থাকে, তারপর ডে থাকবে, তারপর মান্থ থাকবে, এরকম। আপনি কোন সেটা ফরম্যাটটা কীভাবে বুঝবেন, এই যে দেখেন এখানে আপনার ফরম্যাট সেল, রাইট বাটন ক্লিক করে ওই সেলের উপর ফরম্যাট সেল দেখবেন। ফরম্যাট সেলে গেলে আপনার দেখেন আমি যেহেতু ডেট সিলেক্ট করেছি এখান থেকে, এই জন্য এখানে ডেটে অটোমেটিক আছে। এখান থেকে আপনি একটু দেখে নেবেন কোন ডেটটা আপনি দিতে চাচ্ছেন। আমি জাস্ট এই যে প্রথমে ডে মান্থ থাকবে, তারপরে থাকবে ডে, তারপরে থাকবে কি প্রথমে ডে, অর্থাৎ মান্থ, অর্থাৎ 0-3 না, আমরা জাস্ট 3 দিব। তারপরে কি হবে, অথবা আমরা আরেকটা নিই, এটা না, এই যে আমরা প্রথমে এটা নিচ্ছি। প্রথমে কি থাকবে, ডে থাকবে, তারপর হচ্ছে মার্চ 3 ডিজিটের মধ্যে মাসের নামটা লেখা থাকবে ইংলিশ ক্যারেক্টারে। এরপরে হচ্ছে কি থাকবে, ইয়ার থাকবে জাস্ট লাস্টের 2 ক্যারেক্টার। তাহলে 4টা ডিজিটের মধ্যে কয়টা থাকবে, 2টা থাকবে। এই যে ফরম্যাটটা আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে কি প্রথমে ডে, তারপর কি মান্থ, তারপরে ইয়ার। তাহলে আমরা লিখে দিচ্ছি, সেম ওই অনুযায়ী লিখব। প্রথমে ডে থাকবে তাহলে 1 তারিখ, তারপরে কি কি মাস, ফেব্রুয়ারি মাস, এরপরে কি হাইপেন, অর্থাৎ মাইনাস হাইপেন, এরপরে কি 2022, তাহলে লাস্টের 2 ডিজিট। এখন দেখেন সে অটোমেটিকলি ওই ফরম্যাট অনুযায়ী নিয়ে নিল। এখন আমরা জাস্ট টেনে কি করে দিব, অর্থাৎ আবার দেখাচ্ছি। তাহলে এই যে ডেটটা আমি লিখলাম, তখন কি আমি বারবার লিখতে যাব না, তখন আমি যে এই ফরম্যাটটা কেন দিয়েছি, ফরম্যাটটা দিয়েছি সেই জন্য ডেটের সিকোয়েন্সটা বুঝে তখন আমি কি করব, আমাদের মতো ফিল করে দিতে পারবো। কীভাবে ফিল করবো, এই যে ছোটো প্লাস আসলে তখন সিলেক্ট করে ড্র্যাগ করে নিচের দিকে আমি ছেড়ে দিলাম। তাহলে দেখেন অটোমেটিকলি, এখন একটু বড় করলে ওকে, তাহলে দেখেন অটোমেটিকলি ডেটটা হয়ে গেল। তাহলে এখন সে আইসিটি বাংলাদেশ যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্ট হোল্ডার সে কী করেছে, প্রথমে কিন্তু আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু কোনো একটা ব্যালেন্স দিয়ে থাকি। ধরেন সে 10,000 টাকা কী করলো ব্যালেন্স, আমরা এটাকে নাম্বার করে দিচ্ছি, এখান থেকে গিয়ে নাম্বার, ওকে। 10,000 টাকা সে কী করলো, জমা দিল। তাহলে এখানে আমি এটা লিখে দিচ্ছি বিএফ, অর্থাৎ ব্যালেন্স ফার্স্ট। সেই ব্যালেন্স ফার্স্ট, অর্থাৎ প্রথমে যে ব্যালেন্সটা দিচ্ছে সেটা হচ্ছে 10,000 টাকা। তাহলে এটা তো অবশ্যই সবাই দেয়, প্রত্যেক ব্যাংক ক্লায়েন্ট কাস্টমার যারা আছে ব্যাংকের সবাই কিন্তু আপনার থেকে 1,000 এক্সট্রা একটা মানি দিয়ে আপনার থেকে অ্যাকাউন্টটা খুলতে হয়, না হলে আপনাকে 500 টাকা 1,000 টাকা দিতে হয়, মনে করেন এটাই। এখন এর পরবর্তীতে সে 2 তারিখ এসে ওই ব্যাংকের মধ্যে তার অ্যাকাউন্টের মধ্যে 5,000 টাকা জমা করলো। তারপরে কি করলো, এন্টার দিয়ে নিচে আসলাম। এরপরে সে 3 তারিখ এসে, মনে করেন এটা স্টেটমেন্ট হচ্ছে, একটা ব্যাংক কাস্টমার লেনদেন করতেছে, 3,000 টাকা সে উইথড্র করলো। 4 তারিখ এসে সে কিছুই করে নাই। 5 তারিখ এসে সে 50,000 টাকা জমা দিল তার অ্যাকাউন্টে। ওই দিন, ওই 5 তারিখে ওই দিনে সে 10,000 টাকা উত্তোলন করলো, অর্থাৎ উইথড্র করলো। এরপরে 6 তারিখ এসে সে আবার 5,000 টাকা জমা দিল। 7 তারিখ এসে সে উইথড্র করলো 1,000 টাকা। 8 তারিখ এসে সে কিছুই করে নাই। 9 তারিখ এসে সে 8,000 টাকা জমা দিল। তারপর 10 তারিখ এসে সে উইথড্র করলো 50,000 টাকা। আচ্ছা, তাই দেখেন এখন আমি কিন্তু এই জিনিসগুলো লিখেছি, সে কত টাকা উইথড্র করছে, চেকের মাধ্যমে কত টাকা জমা দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা লিখলাম। কিন্তু দেখেন আমরা এখানে কিন্তু কোনো ব্যালেন্সই লিখি নাই, কারণ আমার এটা হিসাব করে করবো। আমরা কিন্তু চাইলে এইভাবে করে দিতে, হ্যাঁ এই যে 10,000 5,000 টাকা যেহেতু উইথড্র করছে 15,000, কিন্তু আমি কি বারবার এভাবে করে যাব না। আমি একবার ফর্মুলা, এক্সেলের কাজ হচ্ছে নো রিপিট এগেইন, অর্থাৎ আপনি একবার ফর্মুলা লিখবেন, সেটা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করেন, একবার লিখবেন, যেখানে যেখানে এই ফর্মুলাটা প্রয়োজন হচ্ছে আপনি জাস্ট ওইখানে ছেড়ে দেন, ড্র্যাগ করে ছেড়ে দেন। এটাই হচ্ছে এক্সেলের কাজ, অর্থাৎ নো রিপিট এগেইন। আপনার বারবার ফর্মুলা লেখার প্রয়োজন না, আপনি একবার লিখবেন, সেটা সেই অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আপনার যেখানে যেখানে আপনার কাজ করতে হচ্ছে সেইখানেই আপনি এটা ব্যবহার করুন, এক্সেল আমাদেরকে বলতেছে।
আচ্ছা, এই ফর্মুলাটা আপনি কীভাবে লিখবেন? তাহলে আমরা বলেছি আগের ভিডিওতে যে কী বলেছি, এক্সেলে কোনো যদি কী করতে হয়, যদি কোনো একটা ফর্মুলা লিখতে হয় আপনাদেরকে প্রথমে ইকুয়াল দিবেন। আচ্ছা, এই যে ফর্মুলাটা কিন্তু আমাকে কেউ শিখাবে না, আপনাকে কেউ শিখাবে না। এই ফর্মুলাটা অনেক সময় অনেকগুলো ফর্মুলা আপনার নিচ থেকে বের হতে হবে। আপনি যখন এক্সেলে কাজ করবেন তখন কিন্তু অনেক ফর্মুলা নিচ থেকে বানাইতে হবে। এটা না বানাইলে যে আপনি ভুল হবে তা না, আপনার শুদ্ধও হতে পারে। আপনি ট্রাই করবেন, দেখবেন বানাইতে পারবেন। তো এই যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীভাবে কাজ করে দেখেন, প্রথমে কিন্তু আমার ব্যালেন্স যে ফার্স্টটা আছে, প্রথমে আপনি ব্যালেন্স দিলেন 10,000 টাকা, তখন আপনি পরবর্তীতে ডিপোজিট করলে কিন্তু সেটা থেকে কি হবে, ডিপোজিট করলে সেটা যোগ হবে, অর্থাৎ আগের ব্যালেন্সের সাথে এখন যে ব্যালেন্সটা আপনি প্রথমে দিয়েছেন তার সাথে পরবর্তীতে ডিপোজিট যেটা করেছেন সেটা কি হবে, যোগ হবে। যদি আপনি উইথড্র করেন তখন কি হবে, বিয়োগ হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন, তাহলে আগের ব্যালেন্স কোথায় আছে, আই ব্যালেন্স ফার্স্ট কোথায়, I7, তারপরে যোগ, অর্থাৎ I7-এর সাথে কে যোগ হবে এর পরবর্তীতে যখন আপনি উইথড্র করবেন। তাহলে আমি একটু বলে দিচ্ছি উইথড্রকে, এর পরবর্তীতে উইথড্র কে করেছে, ডিপোজিট যখন আই ব্যালেন্স ফার্স্ট অর্থাৎ I7-এর পরিবর্তে, অর্থাৎ ব্যালেন্স যে ফার্স্ট প্রথমে যে আপনি ব্যালেন্সটা দিয়েছেন ওই ব্যালেন্সটার সাথে কে যোগ হবে, ডিপোজিট নাকি উইথড্র। তাহলে ডিপোজিট, আপনি ডিপোজিট করছেন সেটা কি, সেটা যোগ জি, এই যে G8, তাহলে কে যোগ হলো, G8 রাইট প্যারেন্থেসিস। তাহলে এরপরে আমরা কি করব, তাহলে বিয়োগ, কেন বিয়োগ, কারণ সে যদি উইথড্র করে, ওই সময় উইথড্র করলে তাহলে কি হবে, ওই যে ডিপোজিট করেছে, যতটুকু ডিপোজিট করেছে তার ব্যালেন্স যেটা আছে সেটা থেকে সে কী করবে, বিয়োগ করে, কাকে বিয়োগ করে দেবে, উইথড্র ব্যালেন্স। উইথড্র ব্যালেন্স কোথায় আছে, H8, এন্টার দিলাম। তাহলে দেখেন সে কী করলো, এই ব্যালেন্স ফার্স্টটাকে অর্থাৎ I7-কে G8 দ্বারা যুক্ত করে কাকে, উইথড্র থেকে মাইনাস করলো। কিন্তু দেখেন এখন যদি আমি কি করি, এখানে 550 টাকা দিই, অটোমেটিকলি দেখেন সে কি করে ফেললো, ব্যালেন্সটাকে চেঞ্জ করে দিল, পরিবর্তন করে দিল। এটাই হচ্ছে এক্সেলের ম্যাজিক। এক্সেল এইভাবে আপনি এক্সেলে যে কোনো ফর্মুলা কিন্তু এত সহজেই করতে পারেন, আপনার কিন্তু পরবর্তীতে এইগুলো চেঞ্জ করার দরকার নাই। এখন দেখেন অটোমেটিকলি সেই সংখ্যাটা চেঞ্জ করে দেবে। আচ্ছা, এবার আসে, কিন্তু এখন দেখেন এটা আমি এখানে কি বারবার করে যাব, এভাবে লিখে যাব, আবার কি এখানে এখন আমার ব্যালেন্স কে হয়ে গেছে, আমি কি এটার সাথে যোগ করব না, তখন আমি কি করব, এই যে তখন আমার ব্যালেন্স কে থাকবে 15, তাহলে এটা কোথায় আছে, I9, I8, তারপর কী হবে, যোগ, কী যোগ হবে তার, এই যে I8 যোগ, যদি সে কী হয়, G8, G9, এরপর কী হবে, মাইনাস, এভাবে মাইনাস কী হবে, IH 3000টা কোথায় আছে, 9-এ। তাহলে দেখেন এইভাবে কি, আপনি কি এইভাবে বারবার লিখে যাবেন না, যেহেতু এক্সেল বলতেছে ডোন্ট, ফর্মুলা আপনার রিপিট করতে হবে না, ডোন্ট রিপিট ইউর ফর্মুলা। আপনার ফর্মুলা আপনি একবার লিখবেন, বারবার সেটাকে যেখানে প্রয়োজন হয় সেখানে ব্যবহার করুন। তাহলে আমি কীভাবে করবো, এই যে দেখেন ফিল করে দিবেন, কীভাবে ফিল করতে হয়, এই যে এখান থেকেও আপনি চাইলে ফিল করতে পারেন, এখানে ফিল আপ ডাউন আছে, আমরা এই যে ফিলটা করবো এইভাবে। দেখেন যেহেতু আমরা ডাউনের দিকে, নিচের দিকে এই যে ছোটো প্লাস আসলে এই যে ডটের মধ্যে যাবেন, ছোটো প্লাস আসলে জাস্ট ছেড়ে দিবেন। দেখেন প্রথমে 10,000 দিল, এর পরবর্তীতে সে 2 তারিখ কী করলো, 5,000 টাকা ডিপোজিট করলো, তার কত হলো, 15,000 টাকা। এর পরবর্তীতে 3 ফেব্রুয়ারি সে কী করেছে, 3,000 টাকা উইথড্র করেছে, তার মানে কি আগের ব্যালেন্সের থেকে সেটা কাটে যাবে, বাদ যাবে, তাহলে 12,000 টাকা হয়ে গেল। এর 4 তারিখ সে কিছুই করে নাই, অর্থাৎ উইথড্র করে নাই, ডিপোজিটও করে নাই, কিন্তু 4 তারিখের পরে সে কী করেছে, 50,000 টাকা, অর্থাৎ 5 তারিখে 50,000 টাকা ডিপোজিট করেছে। ডিপোজিট করার পর ওই দিনই ওই ক্লায়েন্টটি, কাস্টমারটি কী করেছে, 10,000 টাকা উইথড্র করেছে। তার মানে কি, আমি একটু জাস্ট বোঝাচ্ছি এই সিনট্যাক্সটা, অর্থাৎ এই ফর্মুলাটা কীভাবে কাজ করতেছে এই জিনিসটা। এই যে 12 আর 50 কত, 62 থেকে 10 গেলে কত, 52। তার মানে এই এক্সেল এইভাবে এই ফর্মুলাটা এইভাবে হিসাব করে 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 আপনার যতটুকু আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট করবে, সে যত তারিখ পর্যন্ত করবে অ্যাকাউন্টটা থাকবে তত তারিখ পর্যন্ত আপনি এভাবে জাস্ট নিজের মতো করে কী করবেন, জাস্ট ডিপোজিট অ্যামাউন্ট এখন যদি আপনি যদি মনে করেন সে যদি
ডিপোজিট মনে করেন ধরেন 5 তারিখ উইথড্র করেছে 5,000 টাকা, 4 তারিখ, দেখেন অটোমেটিকলি সবগুলো চেঞ্জ হয়ে গেল। এই যে দেখেন এখন তার ব্যালেন্স আছে কত, এখন ব্যালেন্স আছে, আমি যদি এটা একটু টেনে দিই, আবার এখানে একটু টেনে দিই, তাহলে এখানে যেহেতু কিছু নাই সেই জন্য অটোমেটিকলি এগুলোকে জিরো ধরে এটাকে ফর্মুলাটা কী করে দিল, তৈরি করে দিল, অর্থাৎ এটার ফলাফলটা দিয়ে দিল। তো এখন যদি আমরা এখানে লিখি ব্যালেন্স, ধরেন ব্যালেন্সটা লিখে, অথবা আমরা এখানে লিখি ব্যালেন্স, ওকে লিখলাম। সো এটি ছিল ব্যাংক স্টেটমেন্ট। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, তৈরি করবেন, ফর্মুলা কীভাবে ক্রিয়েট করবেন। এখন আপনারা নিজেরা একটা প্র্যাকটিস করবেন। আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, টাস্কটা হচ্ছে সেম ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টে আপনি জাস্ট 5টা ডিপোজিট করবেন, অর্থাৎ 5টা উইথড্র করবেন, অর্থাৎ যে কোনো তারিখ হতে পারে, সেটা আপনার নিজের মতো করে তারিখ দিবেন, অ্যাকাউন্টের নাম দিবেন, সেম সব কিছুই সেম থাকবে, জাস্ট 5টা উইথড্র থাকবে, 5টা ডিপোজিট থাকবে। মানে আপনি 5টা, প্রথমে তো ব্যালেন্স ফার্স্ট আসবে, যে কোনো টাকার আপনি একটা ব্যালেন্স দিবেন, তারপরে 5টা উইথড্র দিবেন, তারপর 5টা ডিপোজিট দিবেন। সবগুলো একসাথে দিবেন না, টানা আমি উইথড্র দিলাম টানা ডিপোজিট দিলাম তা না। প্রথমে ডিপোজিট দিবেন, অথবা তারপরে উইথড্র দিবেন একটা, তারপর ডিপোজিট 2-3টা দিবেন, তারপর একটা উইথড্র দিবেন। এইভাবে করবেন যেন আপনি বুঝতে পারেন যে কীভাবে ফর্মুলাগুলো কাজ করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ব্যাংক স্টেটমেন্ট করতে হয়। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব আরও কীভাবে রেজাল্ট শিট, ইলেকট্রিসিটি বিল, তারপরে স্যালারি শিট, এই জিনিসগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।